ক্ষমতার চেয়ারটাতে যখন আপনি বসবেন, তখন আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করেছে। সেখানে যে জিনিসটা অনুপস্থিত ছিল সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনার পতনের পর থেকেই বিএনপি বা যারা ক্ষমতার দিকে ধাবিত যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত বা আরো যারাই আছেন, তারা একটা নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মুহূর্তে যে সরকার আছেন তারা নির্বাচন দিয়া তাড়াতাড়ি বিদায় হয়ে যান। তবে সরকারের কথাবার্তায় বেশ কিছু কি বলা হয় যে ধরেন কিন্তু এবং যদি এই ধরনের বিষয়গুলোর উপস্থিতি রয়েছে, যার কারণে এই সরকারের উপর অনেকটা আস্থা হারিয়েছে বিএনপি। বিভিন্ন মহল থেকে কথাবার্তা বিভিন্ন যখন আমরা শুনি, তখন বোঝা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সাথে জাতীয় নাগরিক কমিটি বা যারা আছেন, আমরা কারা তোমরা কারা, এরকম নানান বিতর্কে যেমন জড়াচ্ছে। আবার এই সরকার যদি সময়ের মধ্যে নির্বাচন না দেয়, তাহলে নতুন পরিস্থিতি আবার এই দেশেই তৈরি হইতে পারে। ডক্টর ইউনূসের পতনও হয়ে যেতে পারে। বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী ঠিকই যদি তারা মাঠে নামেন, দুইটা রেজাল্ট হবে। একটা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাথে বিশাল সংঘর্ষ হবে, অথবা সরকারের পতন ঘটতে পারে। অ্যান্ড কেন আমরা বলছি এই কথাগুলো, গতকালকে আমাদের বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভদ্রলোক মানুষ, তিনি বলছেন যে ভোট এবং ভাতের অধিকারের জন্য আবার সবাইকে রাস্তায় নামতে হবে, এবং তিনি রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। ঠাকুরগাঁওয়ে এক জনসভায় অংশ নেওয়া জনগণের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তিনি বলছেন যে তাহলে ৫ই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন, তো ৫ই আগস্ট কেন রাস্তায় নেমেছিল? আমরা জানি যে এক দফা ছিল। এক দফাটা কি ছিল? সরকার পতন। আপনি খেয়াল করবেন ৫ই আগস্ট ৪ই আগস্ট রাত হঠাৎ করেই এটা ভাইব্রেশন হয়ে গেল যে কাল নয় আজ। ঠিক ওখান থেকে ৫ই আগস্ট সরকার পতনের এক দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের জনগণকে একত্রিত করে রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছিল। আওয়ামী বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি আছে, আমজনতা আছে। তো ৫ই আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। তো কাদের বিরুদ্ধে নামবে? এই ইউনূস সরকারের বিরুদ্ধেই তো নিশ্চয় নামবে। আর কার বিরুদ্ধে নামবে? তিনি বলছেন ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে। এখন ভাতের অধিকার, এই মুহূর্তে দেশের দ্রব্যমূল্যের বিশাল ঊর্ধ্বগতি। আমাদের অর্থ উপদেষ্টা বলছেন যে দেখেন ব্যবসায়ীদের সিন্ডিকেট অনেক শক্ত, এটা ভাঙা যাচ্ছে না। তাহলে এই দেশে এত বছর আওয়ামী লীগের দোষ ছিল যে আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদেরকে নিয়ে কোরাম সিন্ডিকেট করছে, তো এখন কেন এটা হচ্ছে না? এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার ন্যায় বিচার এই দেশে কখনোই আসলে ওই রকমভাবে হয় না। কেন হয় না? যেই সরকারটা ক্ষমতায় আসার গ্রিন সিগন্যাল হয়, ওই সরকারের যারা নেতাকর্মী থাকেন তাদের নামে হত্যা মামলা থাকুক, যাবজ্জীবন থাকুক, সব পানির মতন মামলাগুলা ঝরতে শুরু করে। আবার যেই সরকারটার পতন হয়, সেই সরকারের সাথে কানেক্টেড নেতা কর্মী ব্যক্তি অপরাধী হোক না হোক, এরকম অসংখ্য মানুষ মামলার আসামি হয়, যেটার এক্সাম্পল বিএনপি এবং জামাতের হাজার হাজার নিরীহ নেতাকর্মী হয়েছে। আর এখন আওয়ামী লীগেরও অনেক জায়গায় বিভিন্ন নেতাকর্মী যারা আছেন, দল করতেন, পোস্ট পদবি ছিল না, তারপরেও মামলার আসামি হচ্ছেন। এখন এই যে আসামি হচ্ছেন, এই লোকটা কোর্টে যাচ্ছেন, তিনি জামিন পাচ্ছেন না, তো ন্যায় বিচার কি এখানে আসবে? যখনই শুনে আওয়ামী লীগ, তখনই মনে করেন তার জামিন আটকায় যায় বেশিরভাগ জায়গায়। আবার এত বছর যখন বিএনপি জামাত শুনছে, জামিন হয় নাই, বছরের পর বছর জেলে ছিল। তো ন্যায় বিচার, এই দেশে বিচার ব্যবস্থা আসলে কি ওই পর্যায়ে যাবে? বাট আমরা আস্থা রাখতে চাই যাবে। তিনি আপনার বলছেন যে আপনার শেখ হাসিনা দেশের আছে, এগুলো তো আর পুরান কথা। চাঁদাবাজদের ঠাঁই হবে না। এখন এই দেশে এই মুহূর্তে চাঁদাবাজি কারা করছে? 95% বিএনপির নেতাকর্মীরা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মির্জা ফখরুল ইসলামের মতন যারা আছেন, তারেক রহমানের মতন যারা আছেন, তারা কিন্তু বারবার বলছেন যে বাবারে চাঁদাবাজি করো না, আগামী নির্বাচনটা খুবই খারাপ হবে, কঠিন একটা নির্বাচন হবে, সুতরাং মানুষকে বিগড়ানো যাবে না। কিন্তু আসলে কি এটা হচ্ছে? অনেক জায়গায় ভালো আছে, আবার অনেক জায়গায় পরিস্থিতি অনেক খারাপ আছে। তিনি বলছেন যে প্রয়োজনে দখলদারদের পুলিশের কাছে সোপর্দ করতে হবে। এটা কি সাধারণ মানুষ করে? এটা পারে না, মানুষ এসব ঝামেলা যেতে চায় না। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি, আমি সবার ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতন্ত্র পদ্ধতিতে আচ্ছা। তো তিনি এখানে অনেক বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের মধ্যে সবচেয়ে ফোকাস ছিল তাহলে কি বিএনপি ডক্টর ইউনূস সরকারের পতন ঘটানোর পরিকল্পনা করছেন বা পারবেন?
আসলে বিএনপি চাচ্ছে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা নির্বাচনকে নিয়ে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার মধ্যে একটু কিন্তু এবং ছিল। তিনি বলছেন যে ২০২৫-এর শেষে, প্রয়োজনীয় সংস্কার শেষে, নয়তোবা ২০২৬-এর মিডল, তার মানে আজ থেকে আরও প্রায় ১.৫ বছর। তো ওই সময় দিবে কিনা? আবার ধরেন ডক্টর ইউনূস যাদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আমরা যদি বলি ছাত্রদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, ছাত্ররা বলতেছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার ছাড়া এদেশে নির্বাচন হবে না। তাহলে তো এরা ভাই ১৫-২০ বছরের ছাত্ররা বা ডক্টর ইউনূসের মেইন টিম, এ টিম, বি টিম, ৩টা লেয়ার তারা। তো বিএনপি স্বাভাবিকভাবেই কেন মনে করবে না যে সরকার এক কথা বলছে, কিন্তু সরকার যাদের কথাই পরিচালিত হচ্ছে তারা তো বলতেছে এই দেশে এখন নির্বাচন হবেই না, প্রয়োজনে একটা লড়াই হবে, যুদ্ধ হবে। এগুলোর থেকে স্বাভাবিক বিএনপি তো এটা হালকা নিচ্ছে না। ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের একটা অংশ, বৈষম্য বিরোধীরা হচ্ছে এখন সরকারের ছাত্র টিম হিসাবে কিন্তু কাজ করতেছে। সো তাদের ভূমিকা, তাদের বক্তব্য এই সরকারকে ভাইব্রেশন করে, এটাই বাস্তবতা। অনেক সিদ্ধান্ত বদলাই যায়। তো সেই ক্ষেত্রে আরেকটা ৫ই আগস্ট কি আসতে যাচ্ছে, ডক্টর ইউনূস কি কনসার্ন আছেন? তিনি কি পারবেন এটাকে মোকাবেলা করতে, অথবা বিএনপির নেতাকর্মীদের সাহস হবে? আর ছাত্র বৈষম্য বিরোধীরা তারা কি পারবে বিএনপিকে মোকাবেলা করতে? তবে সাংঘর্ষিক কোনো কিছু একটা ঘটবে, যেটা আমরা চাই না। বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের জীবন দেখা ভালোই লাগে, খারাপ না। কেমন যেন ভিভিআইপি একটা ফিল আসছে। ঠিক ৪ মাস আগেও এই আসিফ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হয়তো ফুটপাতে একজনের গায়ের মধ্যে ধাক্কা খেতেন। ৪ মাস আগেও তিনি এদেশের জ্যাম নিয়ে কথা বলতেন। তৎকালীন স্বৈরাচারী সরকার হিসেবে তারা যেই মানে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার সরকারের মানে নেতা এমপিদের বিলাসবহুল লাইফ, লাক্সারিয়াস রাস্তা দিয়া রাজার মতন ঘোরাফেরা, এগুলো নিয়ে বরাবরই আমরা সমালোচনা করতাম বা তারাও সমালোচনা করতো। কিন্তু আজকে সময়ের প্রেক্ষাপটে এই যে রাজকীয় লাইফ, ওয়াও, কেমন লাগে তাই না? আসিফের এই ভিডিও প্রকাশ হবার পরে গতকালকে থেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে। আলোচনা সমালোচনা এখানে আছে যে একজন উপদেষ্টার পিছনে আসলে রাষ্ট্রের কত টাকা খরচ হয়, কতগুলা গাড়ি আমরা দেখলাম যে যাচ্ছে ভিভিআইপি লেভেলে, রাস্তা মানে ফাঁক করে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। এই প্রোগ্রামটা ছিল গতকালকে বিপিএল এর যেই ২০২৫-এর উদ্বোধন বা সেইটা নিয়ে উপদেষ্টা আসিফ তিনি যাচ্ছিলেন, যেহেতু তিনি যুব ক্রীড়া উপদেষ্টা হিসাবে আছেন, তো সেই ক্ষেত্রে তার কাজই এটা। কিন্তু তার এই এতদিনের মধ্যে গত ৪ মাস ধরে তিনি ক্ষমতায় আসার পর তার এই যে মুভমেন্ট, এটা আসলে কারো চোখে পড়ে নাই। যেটা দেখার পরে অনেকের এমনি একটু জ্বালা পড়া হচ্ছে যে দেখো আসিফ ৪ মাস আগে তার কি অবস্থা ছিল, এখন সে কোন লাইফ লিড করে। তো এটা শুধু আসিফ লিড করে না, বাংলাদেশে আমাদের বিভিন্ন সময়ে আমরা যাদেরকে দেখেছি যে মানে তাদের জন্য এই দেশে জ্যাম নাই, তাদের জন্য যানজট নাই, রোড অ্যাক্সিডেন্টও হয় না। আর একটা মজার বিষয় হচ্ছে, আমাদের ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতা প্রথম নিলেন, তো তিনি একবার মুভ করতে গিয়ে দেখলাম যে জ্যামের মধ্যে তার গাড়িটা দাঁড়াই আছে, বাংলাদেশ জুড়ে প্রশংসা। কিন্তু তখন গোলাম মাওলা রনি একটা কথা বলছিল যে তিনি আসলে জ্যামে সিগন্যালের জন্য অপেক্ষা করেন নাই, বিদেশের মন্ত্রী এমপিদের মতো। সমস্যা হলো রাস্তাতে ট্রাফিক মানে পুলিশ ছিল না, যার কারণে ট্রাফিক কন্ট্রোল করা যায় নাই। ঘটনাটা সত্য, কারণ আজকে আসিফরা বা নাহিদরা বা আমাদের বাকি যারা উপদেষ্টারা আছেন, তারা ঠিক ওই লাইফটাই লিড করছেন যেটা একজন আওয়ামী লীগের মন্ত্রী গেল ৪ মাস আগে তিনি লিড করতেন। তা আমরাও একটা প্রশ্ন জানতে চাই যে কেন আসলে একজন উপদেষ্টা তার মুভমেন্টের পিছনে রাষ্ট্রের এত টাকা খরচ করতে হবে? আগামী দিনেও পরিবর্তিত বাংলাদেশে এগুলাকে কমাইতে হবে। কারণ বৈষম্যটা তো এখানে থেকে যাচ্ছে যে আজকে একজন সাধারণ মানুষ যিনি, তিনি কোনো কারণে ভাই একজন এমপি হইতে পারলে এই যে জমিদারি ভাবটা এটা চইলা আসে, এটা রাষ্ট্র দিয়ে দিচ্ছে। রাষ্ট্রের এত টাকা খরচ একজন উপদেষ্টার পিছনে, সুযোগ সুবিধা দেখলে তো মানুষের কেন রাজনীতিতে আসবে না মনোযোগ? তারপর দেখেন ক্ষমতা, এই ক্ষমতা কি বিকেন্দ্রীকরণকে আসলে করা সম্ভব হয়েছে ৪ মাসে? হয় নাই। এখন ছাত্ররা বা যারা উপদেষ্টারা আছেন, তারা একজন আওয়ামী লীগের মন্ত্রী যতটুকু প্রভাব দেখাতো তার থেকে বেশি দেখাচ্ছেন, কম না কোনো অংশে। তো এগুলার পরিবর্তন লাগবে। আসিফদের এই লাইফটা এটা চিরাচরিত নিয়মে গত ৫৩ বছর যেরকম ছিল এরকমই তারা পাচ্ছে, পাওয়াটা সমস্যা না। বাট ভিডিওগুলো সামনে আসলে অনেকে এগুলো নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন যে নতুন বাংলাদেশ আসবে, সেখানে সাধারণ মানুষ থেকে ওইটা কি একজন প্রতিনিধি হয়ে সাধারণ মানুষের সাথে মিশবে, রাস্তায় জ্যাম থাকলে তারা জ্যামকে অ্যালাউ করবে, তাদের মুভমেন্টের জন্য সিনেমার মতন পুরো রাস্তার রোড ক্লিয়ার হইয়া তারা শো করে চলে যাবে, আর মানুষ জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। তারাই তো ৪ মাস আগে এই জায়গাটাতে ছিল। আমরা মনে করি যে আগামী বাংলাদেশে একজন উপদেষ্টা ঘুরবেন, তার সাথে একটা গাড়ি থাকতে পারে, তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা পুলিশি গাড়ি নিরাপত্তার জন্য থাকতে পারে, হ্যাঁ। কিন্তু এতগুলা গাড়ি, ভিভিআইপি মুভমেন্ট, তারপর হচ্ছে তিনি কেন রাষ্ট্রের যে জ্যাম যেটা আছে, তিনি যাবেন, তার অফিস করবেন,
তো তার অফিসটা গুরুত্বপূর্ণ, আমরা যারা করছি এগুলো কিন্তু 53 বছরের চিত্র নিয়ে কথা বলছি, যে তার অফিসটা গুরুত্বপূর্ণ, রাস্তাতে ভিআইপি আসতেছে, ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে রুট ক্লিয়ার করতেছে, তো আমাদের অফিসটা কি গুরুত্বপূর্ণ না? আমরা অফিসে 10 মিনিট লেটে গেলে, 20 মিনিট লেটে গেলে আমাদের বেতন কাটে, চাকরি হারাই। এখন এই জ্যাম দূর করার দায়িত্ব তো তাদেরই, যারা রাষ্ট্র ক্ষমতাকে নিয়ে বসে আছে। তারা যদি করতে না পারে, আমজনতা যেভাবে সিগন্যালে দাঁড়াই থাকে তারাও দাঁড়াই থাকতে হবে। এইটা যতদিন মেক শিওর করা না যাবে, তারা বেরোলে, মন্ত্রী এমপিরা বেরোলে রাস্তাতে ক্লিয়ারেন্স থাকবে, শো করে চালা যাবে, 5 মিনিটের রাস্তা 5 মিনিটে ফিল হবে, আর আমরা গাড়ির চাপা খাবো, জ্যামের মধ্যে আটকাই থাকবো। এই পরিবর্তনটা, এই বৈষম্যটা আসলে কবে দূর হবে? আপনি ইউরোপ আমেরিকার, আমরা যেসব দেশে বসবাস করি, এগুলা নাই, এই কারণে এরা উন্নত। একটা কথা আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এগুলো থেকে বের হওয়ার জন্য আসলে কি কোনো কথাবার্তা আমাদের সরকারের পক্ষ থেকে আসছে? আর আসিফের এই ভিডিও দেখা যাদের গাত্রদাহ হয়েছে, আমি বলতে চাই, দেখেন এটা নতুন কিছু না। হয়তো এই ভিডিওটা কালকে যারা মানে যেই পত্রিকা থেকে আসছে, খুবই লাক্সারিয়াসলি ভিডিওটা কাভার করছেন। তো এটা নিয়ে আসলে তখন অনেকের মধ্যে মনে হয়েছে, কারণ আসিফ একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে, তার এই লাইফটা আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু এখন কোনো মন্ত্রীর ছেলে করতো, অমুক গ্রুপের মালিকের ছেলে করতে, এটা আবার আমরা মাইনা নিতাম। এই যে আমাদের মধ্যে একটা গোলামি মেন্টালিটি আছে, যে আমরা আমাদের সাথে থাকা লোকটা হায়েস্ট কোনো পজিশনে যাওয়া, হায়ার কোনো অবস্থান তৈরি করা, এটা আমরা ভালো লাগে না। ও দূরের মানুষ হোক, অমুক চৌধুরী সাহেবের ছেলে হবে, ডাজন্ট ফ্যাক্ট। তো এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আর আমি মনে করি আমাদের ছাত্রদের হাত ধরে আগামী বাংলাদেশে এই যে অন্তত রাস্তাঘাটের যানজট বা এই যে ভিআইপি জীবন মন্ত্রী এমপিদের, তোমরা আসো আর 1 বছর, এরপরে কিন্তু আবার তুমিও ওই সিএনজির মধ্যে গিয়ে আটকে যেতে হবে। যদি তুমি ভালো বেতন টেতন কামাইয়া পয়সা টয়সা কামাইতে পারো, হয়তো গাড়ি কিনবা, নয়তো তোমাকেও কালকে পাবলিক বাসেই চড়তে হবে। সুতরাং রাস্তাটাকে ক্লিয়ার করা জরুরি, যেন আগামী দিনে বিএনপির এমপি মন্ত্রী এরকম ভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতে গেলে তোমরা প্রশ্ন তুলতে পারো। এখন তোমরা যদি এই লাইফটা লিড করে যাও, তো আগামী দিনে বিএনপির এমপি মন্ত্রীরা আইসো, বা পরে যারাই আসে, জামাত আসুক, বিএনপি আসুক, যেই আসুক, তারা তো এগুলোই করবে। তো এগুলো নিয়ে প্রশ্ন তোলার মতন তখন কোনো যৌক্তিক অধিকার কারো থাকবে? কারণ তোমরা যখন ক্ষমতা ছিল, তোমরা তো ভিভিআইপি প্রটোকল নিয়ে ঘুরতেছো, রাস্তা ব্লক করছো। এগুলো সমাধান দরকার। কোথাও না কোথাও ক্ষমতা মানুষ এনজয় করে, হ্যাঁ, ওইখানে এটা নানান কারণ টারণ তৈরি হয়ে যায়। তো আমাদের মন্ত্রীরাও এগুলাই করে, বাট এগুলো থেকে বের হওয়া দরকার সামাও।